জরিমানা করলেন। অথচ শ্রম আদালত ৩০৩ ধারায় যেই আমাদের আসামিদেরকে দণ্ড দিলেন ৬ মাসে, এই অপরাধটা হচ্ছে কোনো নথিপত্র যদি রক্ষণ না করে, তলব করলে যদি প্রেরিত না করে, গাফলতি করে, তাহলে তার শাস্তি। কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয় নাই। বিনা অভিযোগে এইখানে প্রলব্ধিত হয়ে নিম্ন আদালত অন্যায়ভাবে আইনের ভুল ব্যাখ্যা করে ফরমাসি রায় দিয়ে তাদেরকে ৬ মাসের কারাদণ্ড, সর্বোচ্চ কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা জরিমানা করেছে। আর রায়ে আমি বলতেছি, একটু ক্লিয়ার করি, আমরা পরবর্তীতে এই বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে ২৮/১/২০২৪ ইংরেজি তারিখে রায় করি আর আপিল করি। আপিলটির নিয়ম হচ্ছে ২ মাসের ভিতরে শুনানি শেষ করতে হবে। কিন্তু আমাদের প্রতিপক্ষ হাইকোর্টে চলে গিয়েছিল। হাইকোর্ট তখন আবার কোর্টকে নির্দেশ দিয়েছে যে অতি দ্রুত মামলাটি সমাপ্ত করো। তারপরে তারা যখন রায় দিল, আমরা এই কোর্টকে বললাম আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা কোনো উচ্চ আদালতে আপিলে যাব না, লিপ্ত আপিল করব না। কিন্তু শ্রম আইন অনুযায়ী ৬০ দিনের ভিতরে মামলা নিষ্পত্তি করার কথা এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী অতি দ্রুত মামলা নিষ্পত্তি করার কথা। কিন্তু আজকে ৮ মাস হয়ে গেল মামলা নিষ্পত্তি করা হয় নাই। ৮ তারিখে আমরা ১ তারিখে এসে আমরা ১/৮/২০২৪ তারিখে এই কোর্টে আমরা ২ পক্ষ যৌথ আবেদন দিলাম, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং আমরা, যে এই মামলাটির আপিলটি মেরিটের মাধ্যমে মেরিট শুনানি করে দ্রুত নিষ্পত্তি করা হোক। কোর্ট তখন এই আজকের ডেট নির্ধারণ করলেন মামলাটি শুনানির জন্য এবং উভয় পক্ষ আমরা এখানে শুনানি করলাম, আমাদের পূর্ণাঙ্গ বক্তব্য দিলাম আর মেরিটের সমস্ত জিনিস করলাম। যে এই কোম্পানির বিরুদ্ধে মামলা, অথচ কোম্পানিকে আসামি করা হয় নাই। তারপরে ১০ জন কোম্পানির ১৩ জন ডাইরেক্টর, ১৩ জনকে আসামি না করে ৪ জনকে ডক্টর ইউনূস তাদেরকে আসামি করা হয়েছে। অথচ আইন অনুযায়ী কোম্পানিকে আসামি করা বাধ্যতামূলক, কারণ সে হচ্ছে শ্রম অধিদপ্তরের সাথে রেজিস্টার্ড, কোনো ব্যক্তি রেজিস্টার্ড না। তারপরে ৪-৮-এ বলা হয়েছে যে ৬ মাসের পার হয়ে গেলে অটোমেটিক্যালি সে পার্মানেন্ট। তারপরে ১১৭-তে বলা হয়েছে অর্জিত, ১৭-এর সাথে বলা হচ্ছে অর্জিত ছুটি না দিলে এটা তার অর্জিত ছুটির সাথে যুক্ত হবে। এবং ২৩৪-এ বলা হয়েছে ৩৪-এর আদেশ যদি পালন করা ৫% না দেওয়া হয়, তাহলে সরকার একটা টাইম নির্ধারণ করে দিবে, ওই টাইমে দিতে হবে। ২-তে বলা হচ্ছে টাইমের মধ্যে না দিলে ১ লক্ষ টাকা জরিমানা, প্রতিদিনের জন্য ৫,০০০ টাকা জরিমানা। এরপরে বলছে যদি না দেওয়া হয় এটা পাবলিক ডিমান্ড অ্যাক্ট অনুযায়ী রিকভারি হবে। তারপরে বলল সরকারের কাছে আপিল করা যাবে, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু কোন রকম ২৩৬ ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় নাই এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না, এগুলি অল আর সিভিল লায়াবিলিটি। কারণ শ্রম আদালতের ৩টি যারা আছে, যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আরেকটা সিভিল। সিভিল মামলা হচ্ছে উৎপত্তি হয়েছে ২৮৩ ধারা থেকে, আর এই মামলাটি হচ্ছে ৪-৭, ৪-৮, ১১৭ এবং ২৩৪। এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে, যেই জন্য জাতিসংঘ এগুলিকে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। তো সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে আসামি যে ৪ জন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ যেখানে
আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট। আজকে বাদী শুনেন, আমার কথা শুনেন, এটা তো বাদী পক্ষ তার আইনজীবীকে নিয়োগ অব্যাহত রেখেছে কি না রেখেছে তা তো আমরা জানি না। প্রশ্ন হচ্ছে আমি যদি আজকে এখানে না থাকি, নিয়ম হচ্ছে ইন পার্সন সে করতে পারে। সুতরাং বাদী পক্ষ সরকারি প্রতিষ্ঠান, কলকারখানা অধিদপ্তর, তারা যৌথ পিটিশন দিয়েছে আমাদের সাথে এবং উপস্থিত থেকে আর্গুমেন্ট করেছে। আর্গুমেন্ট করার পর কোর্ট সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে। আপনাদের একটি জিনিস সংশোধন করে দিচ্ছি। আপনারা লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাদের বিরুদ্ধে 2টা মাত্র ক্রিমিনাল মামলা হয়েছে। একটা হচ্ছে লেবার কোর্টে, আর একটা হচ্ছে আপনার দুর্নীতি দমন। এটা আজকে তো সমাপ্তি হয়ে গেল, আর ওইটা তো এখনো মামলা চলমান অবস্থায় রয়েছে, আর ট্রায়ালই শুরু হয়নি। আর বাকি যে মামলাগুলি হয়েছে এগুলি তাদের ব্যক্তির বিরুদ্ধে হয় নাই, সেটি হয়েছে কোম্পানির বিরুদ্ধে, স্ব কোম্পানির বিরুদ্ধে, সেখানে কোনোটা নাই। আর গতদিন আপনারা একটা রায় ঘোষণা করেছেন যে আপনারা বলছেন হাইকোর্টে বলছে 266 কোটি টাকা, 666 কোটি টাকা জমা দেওয়ার জন্য। এই ধরনের কোনো আদেশ হাইকোর্ট দেয় নাই, কারণ 2004 সাল থেকে আরম্ভ করে 2017 সাল পর্যন্ত গ্রামীণ টেলিকম সমস্ত ট্যাক্স দিয়ে এসেছে, যেটা ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, এডিশনাল কমিশনার এবং কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভড হয়েছে। 2017 সালে আইনের নিয়মকে বরখেলাপ করে এটাকে রিওপেন করে ডেপুটি কমিশনার এটা ওপেন করেছে, যার কোনো ক্ষমতা নাই। তাই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কেন চ্যালেঞ্জ করা হয়েছে? কেন এটাকে অবৈধ করা হবে না? সুতরাং এইখানে কোর্ট আদেশ দিয়েছে, এটা অবৈধ কি অবৈধ না, তার কখনো টাকা দেওয়ার ঘোষণা দেওয়ার অধিকার নাই। সেটা আপনারা ভুল দিয়েছেন, কোনো হয় নাই। আগামীকাল প্রেস রিলিজ অলরেডি দেওয়া হয়েছে। আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্ভবত 2টার মধ্যে 2:10 ঢাকা এয়ারপোর্টে ফ্লাইটে উনি না, এটা তো উনি তো এখনো তো উনি হ্যাঁ অবশ্যই ওনাকে সমস্ত এইখানে হয়রানিমূলক, এটা তো আবার বড় হয়ে যাবে, এটা আমরা বলবো। আচ্ছা, এইখানে হয়রানিমূলক ব্যবস্থা, আচ্ছা ওনাকে সরকার, বিগত সরকার হয়রানি করেছেন কেন, এই বিষয়গুলি আমরা বিদেশি সাংবাদিক পত্ররার কাছ থেকে 3টা জিনিস জানতে পেরেছি। একটা জিনিস বলছে যে আমাদের পূর্বতন প্রাইম মিনিস্টার, ওনার ধারণা আকাঙ্ক্ষা ছিল যে উনি নোবেল পুরস্কার পাবেন। উনি নোবেল পুরস্কার পান নাই, ডক্টর ইউনূস কেন পেয়েছেন, এই জন্য তার একটা জিজ্ঞাসা। আর দ্বিতীয়টি হচ্ছে ওনার প্রশ্ন ছিল, ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাইতে ডক্টর ইউনূসের নাম সারা পৃথিবীতে পরিচিতি এত ব্যাপক হবে কিনা। কিন্তু এখানে তাকে যারা এই কথাটি বলেছে, তার উপদেষ্টারা, তারা ভুল বলেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে 71 সালে, আজকে 53 বছর, 54 বছর। ওই বয়সে বিদেশের একজন সিটিজেন নাগরিক, তার বয়স ছিল 6 বছর। সেই 6 বয়সের ব্যক্তি যার আজকের বয়স হচ্ছে 60 বছর,
তিনি তো বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানেন না। তাই তার কাছে তো বঙ্গবন্ধু পরিচিত হবার কথা নয়, কারণ সে তো নাবালক ছিল। আজকে সে সিটিজেন হয়েছে। সুতরাং আজকে একটি কথা আছে, সে নিজে বাঁচলে বাপের নাম। ডক্টর ইউনূস আজকে সারা পৃথিবীতে আজ পর্যন্ত এত উন্নত দেশের কোনো ব্যক্তি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হয় নাই। তিনি গ্রহণযোগ্য হয়েছেন সেইভাবে। সরকার প্রভাবিত করেছে ডক্টর ইউনূসের মামলায়। এখন কি ডক্টর ইউনূস আগামীকাল হয়তোবা প্রধান উপদেষ্টা হচ্ছেন, আপনারা কি প্রভাবিত করবেন? এই বিষয়টা মামলা কথাটা শুনেন, এটা হাইকোর্টের নির্দেশ ছিল তাড়াতাড়ি করার জন্য, এবং এইটা দীর্ঘদিন আরো দেরি হয়ে গেল, 2 মাসের জন্য। আমরা সেইভাবে স্পষ্টত দিচ্ছি, এই নির্দেশনা আমাদের উপরে বাইন্ডিং ছিল, যেই জন্য যৌথ পিটিশন দিয়েছে, কারণ নাহলে এটা কন্টেম্প্ট অফ কোর্টের পর্যায়ে চলে যায় সময়সীমা, এই জন্য দেওয়া হয়েছে।